অন্যায়ভাবে টাকার জন্য আমাকে এইভাবে অত্যাচার করেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এই সুকান্তর যেন আইনের আওতায় এনে তাকে শাস্তি নিশ্চিত করা হয়। আমি থানায় রেখেছি, আমাকে খাবার পর্যন্ত দেয় নাই, আমাকে 2 দিন রোজা থাকতে দেয় নাই, আমাকে যেই বিছানায় শুইতে দিছে গারদের মধ্যে প্রস্রাব করে সেই কম্বলটি বিছিয়ে দিছে। আমি অজু করতে পারি নাই, আমাকে পানি পর্যন্ত 2 দিন পর্যন্ত আটকে রাখছে। আমাকে থানা থেকে যখন কোর্টে চালান করে, আমি কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে বলতে পারি নাই যে আমাকে যে এত নির্মম অত্যাচার করা হয়েছে। আমাকে কাঠ পেন্সিল ভেঙে শরীরের চোখ তুলে ফেলানোর চেষ্টা করে, আমাকে শরীরে আঘাত করে, আমাকে এই ক্যামেরার বাইরে, থানার মধ্যে অনেক ক্যামেরা থাকে, ক্যামেরার বাইরে নিয়ে আমাকে একের পর এক রাতভর 2 দিন পর্যন্ত নির্যাতন করে আমি 2টি খাজুর খেয়ে রোজা রেখেছি। আমার লাইসেন্সকৃত অস্ত্র, সেই অস্ত্রটি থানায় জমা। আমি সারা বাংলাদেশের সুফিবাদের ওলিয়াল্লাদেরকে আমি বলতে চাই, আমাদের আর কত নির্যাতন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম করুণাময় আল্লাহ, তার সঙ্গে তার পেয়ারা হাবিব আহমদে মুস্তফা মোহাম্মদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম স্মরণ করে আজকের এই ঢাকা জাতীয় প্রেস ক্লাবে ভিআইপি লাউঞ্জ 3য় তলায় সাংবাদিক বৃন্দদের সামনে আমি আমার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যে আমাকে নির্যাতন করা হয়েছে রমজান মাসে, আমি সেই বিষয়ে কিছু খোলামেলা কথা বলতে এসেছি। প্রিয় সাংবাদিক বৃন্দ, গভীর দুঃখের সাথে বলতে হয়, সুকান্ত তদন্ত ওসি এবং সেকেন্ড দারোগা জসিম এবং রবিউল, সুকান্ত বাড়ি রাজবাড়ি, জসিমের বাড়ি গোপালগঞ্জে, রবিউলের বাড়ি গোপালগঞ্জে, আমাকে তারাবি নামাজের শেষে খাওয়ার থেকে তুলে এনে থানায় নির্মমভাবে অত্যাচার করে, ইলেকট্রিক শর্ট দেয়, আমার শরীরে আঘাত করে, আমার হাত বেঁধে চোখ বেঁধে আমাকে আঘাত করে। আমি তাদেরকে বারবার বলেছি আমি একজন ডায়াবেটিসের রোগী, আমি একজন কিডনির রোগী। আমি তাদেরকে বারবার বলেছি আমি সারাদিনের না খাওয়া, আমি তারাবি নামাজ পড়ে আমি আমার এলাকাবাসীদেরকে আমি খাসির মাংস রোজ দিয়ে খাওয়ানোর পরে বাসায় এসে যখন আমি খাইতে বসি, জসিম ফোন করে আমাকে বলে আপনার সাথে কথা আছে। এর মধ্যেই 3-4টি গাড়ি এসে হঠাৎ করে বাড়ির ভিতরে ঢুকে আমাকে দরজা ভেঙে, বারান্দা ভেঙে, জানলা ভেঙে আমার ঘরের ভিতরে ঢুকে, এরপরে আমাকে ঘরের ভিতরে মারতে মারতে চুল ধরে টেনে নিয়ে থানার মধ্যে রাত 4টা পর্যন্ত অত্যাচার করে। আমি সারাদিন রোজা রাখার পরেও খাইতে পারি নাই, না খাওয়া পর্যন্ত অবস্থায় সন্ধ্যা পর্যন্ত আমাকে আবার সারা রাত্র আমাকে টর্চার করার পরে আমি যখন বেহুশ হয়ে যাই তখন আমাকে ছেড়ে দেয়। আমাকে বারবার বলে টাকা কোথায় রাখছস, আলমারি উলমারি ভেঙে কোথাও টাকা পাইলাম না, আগে টাকা দে, নইলে তোদেরকে, তোর স্ত্রী পুত্র সন্তানদেরকেও মেরে ফেলবো। সুকান্ত সে এর আগেও আমাকে বেশ কয়েকবার টেলিফোনের মাধ্যমে টাকা পয়সা চাইছে। তা আমি বলি যে আপনাকে কেন টাকা দিব? বলে যে তুই আমার জানোস না, আমি অনেক এনকাউন্টারের আমি মহানায়ক, আমি যা করব তা তুই ভাষায় প্রকাশ করতে পারবি না। সে একটি আমার ভক্ত জয়নাল, তার লাশকে হাসপাতালে পোস্টমর্টম করার জন্য সে অ্যাম্বুলেন্স ভাড়া করে থানায় থেকে হসপিটালে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই টাকাটা সেই সুকান্ত এবং তার সহযোগীরা ভাগ বাটোয়ারা করে নেয়। সেই গরিব সেই জয়নালের কাছ থেকে, তার সন্তানদের কাছ থেকে টাকাটা নিয়ে সেই লাশ ভ্যান গাড়িতে করেই পোস্টমর্টমে পাঠায়। এই কথা আমাকে রেকর্ডিং করা আছে। জয়নালের মেয়ে জামাই
কাছ থেকে তারা টাকা রাত 4টা পর্যন্ত তাদেরকে টর্চার করে এবং তাদেরকে বলে তোরা যদি এই সুরেশ্বরের শাহিনের বিরুদ্ধে মামলা না করস তাহলে তোদেরকে এই মামলা দিয়ে ভরে দিব। এই কথা আমার কাছে রেকর্ডিং করা আছে। আমি আমার ঘরে আমার সিসি ক্যামেরা লাগানো, আমার রুমে, আমার খাওয়ার রুমে আমার একটি চ্যানেল আছে ইউটিউব, এটা আমাদের ভেরিফাইড। সেই চ্যানেলে আমার স্টুডিওর ভিতরেও ক্যামেরা লাগানো, আমার নামাজের রুমের ক্যামেরা লাগানো, আমার খাওয়ার রুমে ক্যামেরা লাগানো, আমার ক্যামেরাগুলি অনলাইন করা। আমি ঘরে থাকলে আমার ঘরের সেই ক্যামেরাগুলিতে রেকর্ড আছে আমি আমার ঘরেই ছিলাম, বাড়িতেই ছিলাম। আমার ডিভিআর ভেঙে ফেলছে, নিয়ে আসছে, আমার হার্ড ডিস্ক নিয়ে আসছে, আমার আলমারি ভেঙছে, লকার ভাঙছে, 10 ভরি স্বর্ণ অলংকার নিয়ে আসছে। এরপরে আমাকে আরও 6 লক্ষ টাকা বাকি, 8 লক্ষ টাকা দাবি করে যে এই 2-3 লক্ষ টাকা তো আমাদের হবে না, আমাদের সংখ্যায় আমরা অনেক, আমাদের 8 লক্ষ টাকা দিতে হবে, না হয় তোমার বিরুদ্ধে একের পর এক মামলা দিব এবং তোমার বিরুদ্ধে মামলা দিয়ে তুমি আর বের হইতে পারবা না, শোন অ্যারেস্ট দেখাবো, জেলের ভিতরেই পচে পচে মরবা। আমরা যা বলি আগে টাকা পয়সা দিয়ে তুমি আমাদের সাথে মীমাংসায় চলে আসো। এই বক্তব্যগুলি সুকান্ত এবং জসিম এবং রবিউল, জসিম এবং রবিউলের বাড়ি গোপালগঞ্জে। আমি এইবারের নির্বাচনে আমাদের মাননীয় এমপি মহোদয় কিরণ সাহেব, তিনি নির্বাচনের আগে আমাদের দরবার শরীফে যান, তার সাথে আমরা কথা বলি। আমরা বলে দিয়েছি দরবার শরীফের পক্ষ থেকে আমরা এই নির্বাচনে আমরা আমাদের কিরণ ভাই বিএনপির একজন এমপি, তার সাপোর্ট দেব। আমি ভোট দিয়েছি, সেই ভোটের সেই কালিটা আমার হাতে এখনও লেগে আছে। তো আমাকে বলে তুমি ভোট দিবা, এমপির সহযোগিতা নিবা। তা আমি উঠান বৈঠকেও আমি নির্বাচনে ছিলাম, তার অনেকগুলি মিটিংয়েও আমি ছিলাম। তিনি দরবার শরীফে এসেছেন, আমি দোয়া মোনাজাতে ছিলাম, আমার ফেসবুকে আছে। আর সর্বোপরি আমি মানবতার মা, জননন্দিত নেত্রী, শত দুঃখ কষ্ট উপেক্ষা করেও তিনি বাংলার মানুষকে ছেড়ে যান নাই, তিনি বাংলার মাটিতেই ছিলেন। বেগম খালেদা জিয়া, আমি তাকে মায়ের মতো শ্রদ্ধা করি। তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি মানুষের জন্য কেঁদেছেন এবং মানুষের জন্য কর্ম করে গেছেন। তার সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি নির্বাচনের প্রথম কাজ শুরু করেন শাহজালাল শাহপরানের মাজার জিয়ারত করে। তখন আমরা বুঝতে পারি যে এই তো আমাদের যোগ্য নেতা বাংলাদেশে চলে এসেছে। আমরা সুফি অনুসারী, সুফিবাদকে ভালোবাসি। তিনি যেহেতু আল্লাহর ওলির মাজার জিয়ারত করে তিনি নির্বাচনে এসেছেন, কাজে আমার বাংলাদেশের 64 জেলার ভক্তদেরকে আমি নির্দেশ দেই এবং আমি এই নির্বাচনে আমার ভক্তদেরকে নিয়ে এই বর্তমান সরকারের পাশে আমি কাজ করি। এর ইতিমধ্যে আমাদের হুইপ নুরুদ্দিন সাহেব, আমাদের শরীয়তপুর জেলার সংসদ সদস্য এবং কিরণ, আমি ওনাদেরকে আমার ভাত খাওয়ানোর সুযোগ হয়েছে, দরবার শরীফে জিয়ারতে গিয়েছেন। তো আমার বক্তব্য হলো ফ্যাসিবাদের দোসর সুকান্ত, জসিম, রবিউলের আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। আমার মেয়ে 14 বছরের, আমার স্ত্রী আমাকে ধরে রেখে তাদেরকে সিলতাহানির চেষ্টা করে এবং আমি যখন চলে আসি, আমি 2 মাস কারাবরণ করে আমি যখন বাড়িতে আসি তখন আমি জানতে পারি তাদেরকে বারবার বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, তাদেরকে অ্যারেস্ট করানো হয়। এরকম ভয়ভীতি দেখিয়ে, মিথ্যা মামলার ভয়ভীতি দেখানোর কারণে আমি এই সুনির্দিষ্ট অভিযোগটি করতে পারিনি। ইতিমধ্যে আমি বাংলাদেশের মহাপরিদর্শক পুলিশ আইজিপির মহোদয়ের কাছে আমি একটি আবেদন করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করেছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি একটি আবেদন করেছি। এই ফ্যাসিবাদের দোসর সুকান্তর আমি দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। তিনি আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে, আমাকে গায়ে আঘাত করে আমাকে মেরে ফেলার জন্য থানায় নিয়েছিল। তিনি অদৃশ্য শক্তির কাছ থেকে টাকা নিয়েছে। এর সাথে আরও কারা কারা জড়িত আছে আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, সেই গোপালীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। শরীয়তপুর জেলা এবং নড়িয়া থানা, অন্যান্য থানায় ওই জেলায় এই গোপালীদের অভয়ারণ্য, চাঁদাবাজি এবং
বিভিন্ন হয়রানিমূলক মামলা দিয়ে টাকার বিনিময়ে আসামিদেরকে ছেড়ে দেয়। আমি মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, এই সুকান্ত, এই জসিম, এই এসআই রবিউলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমি থানায় রেখেছি, আমাকে খাবার পর্যন্ত দেয় নাই, আমাকে 2 দিন রোজা থাকতে দেয় নাই, আমাকে যেই বিছানায় শুইতে দিছে গারদের মধ্যে প্রস্রাব করে সেই কম্বলটি বিছিয়ে দিছে, আমি অজু করতে পারি নাই, আমাকে পানি পর্যন্ত 2 দিন পর্যন্ত আটকে রাখছে। আমাকে থানা থেকে যখন কোর্টে চালান করে আমি কোর্টে ম্যাজিস্ট্রেটের কাছে বলতে পারি নাই যে আমাকে যে এত নির্মম অত্যাচার করা হয়েছে। আমাকে মেডিকেল রিপোর্ট করে যখন রিমান্ডে আনে, আমাকে মেডিকেল টেস্ট করে আনে, আমি সেই সরকারি হাসপাতালে যখন আমি আমার সমস্ত শরীর দেখাই, আমাকে কাঠ পেন্সিল ভেঙে শরীরের চোখ তুলে ফেলানোর চেষ্টা করে, আমাকে শরীরে আঘাত করে, আমাকে এই ক্যামেরার বাইরে, থানার মধ্যে অনেক ক্যামেরা থাকে, ক্যামেরার বাইরে নিয়ে আমাকে একের পর এক রাতভর 2 দিন পর্যন্ত নির্যাতন করে আমি 2টি একটি খাজুর খেয়ে রোজা রেখেছি। আমার বিরুদ্ধে লোকাল টিভি মিডিয়া, ফেসবুক পেজে যাদের কোনো নিবন্ধন নাই, আমার বিরুদ্ধে তাদের মিথ্যা বানোয়াট অপপ্রচার করে আমার লাইসেন্সকৃত অস্ত্র, সেই অস্ত্রটি থানায় জমা, 12 সালে আমার লাইসেন্স হয়, আমি সমস্ত কাগজপত্র নিয়ে আসছি, এবং আমার শটগান থানায় জমা ছিল। সেই শটগান থানায় থাকার পরেও সেই অস্ত্র দিয়ে আমাকে ধরে নিয়ে প্রথমে আমাকে চালান করে কোর্টে, এরপরে আমাকে অজ্ঞাতনামা মামলা দেয়। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, 6 মাস আগে মামলা হয়েছে, আসামিদেরকে ধরেছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগকারী এজাহারের নাম নাই। 164 আরেকটি আসামি ধরেছিল, 164 নাই। আমার বিরুদ্ধে কোনো সাক্ষী নাই, আমার রিমান্ডে কোনো তথ্য প্রমাণ নাই। অন্যায়ভাবে টাকার জন্য আমাকে এইভাবে অত্যাচার করেছে। আমি প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। এই সুকান্তর যেন আইনের আওতায় এনে তাকে শাস্তি নিশ্চিত করা হয়। আমি সারা বাংলাদেশের সুফিবাদের ওলিয়াল্লাদেরকে আমি বলতে চাই, আমাদের আর কত নির্যাতন হবে, আর কত মাজার ভাঙলে আপনারা চুপ থাকবেন? ওলিয়াল্লাদের বিরুদ্ধে এই চক্রান্ত নবীর আমল থেকে চলে আসছে। আর কত ওলিয়াল্লাহর দরবার ভাঙলে, ওলিয়াল্লাদেরকে নির্যাতন করলে আপনারা ঘরে বসে থাকবেন? আমি আমার ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া ভাইদের উদ্দেশ্যে এবং মাধ্যমে বলতে চাই, সারা বাংলাদেশের অলি প্রেমিক, আশেক ভক্ত মুরিদ যারা আছেন, এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আমরা একের পর এক আন্দোলন চালিয়ে যাব। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাব, স্মারকলিপি দিব, স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাবো। আমরা বাংলাদেশের যতগুলি আইনজ্ঞ আছে তাদের মাধ্যমে আমরা এই আন্দোলন আমাদের অব্যাহত থাকবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, আপনাদেরকেও ধন্যবাদ। আমার কথায় ভাষায় ভুল হলে আপনারা মার্জনা করবেন। অবশ্যই জি, আমি ইতিমধ্যে মামলার প্রস্তুতির দিন আছে, এবং আমি ইতিমধ্যে প্রধান আইজিপি মহোদয় আমি দরখাস্ত দিয়েছি, এবং স্মারক নাম্বার আছে। স্বরাষ্ট্রমন্ত্রীকেও আমি অভিযোগ করেছি। আমি সংবাদ সম্মেলন করছি ওদেরকে আইনের আওতায় আনার জন্য, এবং এই সরকারের এই যে যারা এই ফ্যাসিস্টের দোসর, আমি জানতে চাই যে ছাত্র আন্দোলনের সময় তারা কে কোথায় চাকরি করেছে, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। আমার সেই যোদ্ধা সহযোদ্ধা ভাইরা যারা শহীদ হয়েছেন, এদের গুলির মাধ্যমে আমার কোনো সহযোদ্ধা ভাইরা মারা গিয়েছেন কিনা, আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি। আপনার মামলার যে বাদী, আপনার সম্ভবত উনি আপনার যে হত্যার শিকার হয়েছে, ওই মামলার বাদী মামলার বাদীকে এটা তো আমরা দেখতে পাচ্ছি না। আপনার পক্ষে বিবৃতি দেওয়ার জন্য ওনাদেরকে কেন রাখা হয়?
আচ্ছা, বিষয়টা হলো আমার মামলার কাগজ এগুলি আমি নিয়ে আসছি। তারা এই 6 মাস আগে আমাকে ধরার 6 মাস পূর্বে তাদের এই মামলা আপনার হয়েছে। তারা মামলা করেন নাই। র্যাব তারেক এই বিষয়ে অবগত আছেন। তাদেরকে এই পুলিশ কর্মকর্তা এই 3 জনে মিলে বাই হুক অ্যান্ড বাই কুক আমাকে আমার নাম প্রচার করার জন্য মিডিয়ার মাধ্যমে তাদের প্ররোচনায় এবং এদের বিরুদ্ধে আরও ব্যাপক চক্রান্ত সম্ভবত আছে। এই সুকান্তর প্ররোচনায় তাদেরকে দিয়ে ফেসবুকে তারা হয়তো অপপ্রচার চালিয়েছে, কিন্তু মামলার খাতার মধ্যে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আমার বিরুদ্ধে নাই। আমিও চাই সেই জয়নালের সত্যিকারের হত্যাকারী যারা যারা জড়িত তারা বেরিয়ে আসুক। ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা।